আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 16 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই এপিসোডে আমাদের যারা নিয়মিত ঘটনা পাঠান তাদের বেশ কয়েকজনের ঘটনা থাকবে এবং সেই সাথে একটা অডিও ক্লিপ থাকবে। আমি আশা করি এই এপিসোডটি আপনারা অনেক বেশি উপভোগ করবেন এবং আপনাদের ভয়ের শিহরণ জাগাতে এই এপিসোডের সব ঘটনাগুলো সক্ষম হবে। লিসেনার্স, বরাবরের মতোই কিছু কমন কথা বলতে চাই, সেগুলো হলো আপনারা যখন আমাদের এই এপিসোডটি শুনবেন তখন অবশ্যই আপনার লাইক বাটনে প্রেস করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন লিসেনার্স। আর যদি আপনার সাথে বা আপনার পরিচিত কারোর সাথে বা আপনার এলাকায় প্রচলিত আছে এমন যদি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনার সেই ঘটনাগুলো অবশ্যই প্রচার করব আমাদের চ্যানেলে। আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। আমাদের ইমেল ঠিকানাটা হলো fearwithnair@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01700922759। লিসেনার্স, আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন লিসেনার্স, কথা না বাড়িয়ে আজকে মূল ঘটনায় চলে যাই। আজকে প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের দিয়েছেন পাবনার রাধানগরের সাজ্জাদ নূর শোভন ভাই। আর ওনাকে কিন্তু আপনারা সবাই চেনেন, উনি নিয়মিতভাবে আমাদের ঘটনা দিয়ে থাকেন। বিগত এপিসোড মানে লাস্টে যে এপিসোডটা আমরা করেছি উনি ওনার বিশেষ সমস্যার কারণে আমাদের ঘটনা পাঠাতে পারেনি। তো আমরা আশা করি আমাদের সামনের এপিসোডগুলোতে সাজ্জাদ নূর শোভন ভাই উনি আমাদের আরও ভয়ের সব ঘটনা পাঠাবেন এবং আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রচার করবো ইনশাআল্লাহ। লিসেনার, আপনারা কিন্তু আনোয়ার হুজুরের নাম শুনে থাকবেন। এই সাজ্জাদ নূর শোভন ভাইয়ের প্রায় প্রত্যেকটা ঘটনাতে কিন্তু আমরা এই আনোয়ার হুজুরের ঘটনাগুলো আসলে প্রচার করি। উনি মূলত হচ্ছে একজন রাকি জিন বা এই যে প্যারানর্মাল ঘটনাগুলোর জন্য যে সমস্যাগুলো হয়, এই আনোয়ার হুজুর মূলত এই সমস্যাগুলোরই সমাধান করে থাকেন। তো আজকে এই আনোয়ার হুজুরের সাথে ঘটে যাওয়া আর একটা ঘটনা, এটা আসলে ঘটে যাওয়া বলতে উনি তো আসলে রাকি, যখন উনি বিভিন্ন জায়গায় এইসব সমস্যার সমাধানের জন্য যান সেই ঘটনাগুলোই এই সাজ্জাদ নূর শোভন ভাই সংগ্রহ করে। আর তেমনই একটা ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই এই যে সাজ্জাদ নূর শোভন ভাই উনি আসলে আমাদের এটা কনফার্ম করেছেন যে এমন ঘটনা হয়তোবা বিভিন্ন ভৌতিক প্ল্যাটফর্মে শোনা যেতে পারে, তবে এটা কোনো কপি করা বা অন্য কারো থেকে নেওয়া কোনো ঘটনা না। এটা আনোয়ার হুজুরের একটা সত্য অভিজ্ঞতা, এটা উনি আমাদের নিশ্চিত করেছেন। এবং লিসেনার্স, আপনারা যদি এই ঘটনার আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ সাজ্জাদ নূর শোভন ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। তো যাই হোক, এখন আমরা মূল ঘটনায় চলে যাব। তো এই ঘটনাটি আসলে ঘটে আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে। হঠাৎ একদিন আনোয়ার হুজুরের কাছে একটা ফোন নাম্বার থেকে ফোন আসে। তো ফোন আসার পরে সেই লোকটা বলে, হুজুর আমি খুব বিপদে আছি, হুজুর আপনি দয়া করে কুমিল্লায় আসেন। এইভাবে খুবই আকুতি মিনতি করে আনোয়ার হুজুরকে তখন ফোনের ওই পাশ থেকে একজন বলে। তো হুজুর তখন না করে দেন। সে বলে যে আসলে এইভাবে, পরবর্তীতে সে নিজে বলে আমি আসলে না জেনে না শুনে না দেখে কোথাও যেতে পারবো না, মানে সে নিজেকে এইভাবে বলতে থাকে আর কি।
তো এটা আসলে হুজুরের একটা নিয়ম ছিল লিসেনার্স। হুজুর আসলে কোনো সমস্যার কথা শুনলে কোথায় কার সাথে ঘটেছে, কতদিন ধরে ঘটেছে, মানে সব বিস্তারিত জানার পর তারা মানে এই হুজুর পরবর্তীতে এই সমস্যার সমাধানের জন্য যান। একটা সময় হয় কি, এই যে মানুষটা যিনি আসলে আনোয়ার হুজুরকে ফোন করেছিল, উনি আনোয়ার হুজুরের ঠিকানা নেন, মানে আনোয়ার হুজুরের যে লোকেশন সেটা সে হুজুর থেকে জেনে নেয়। তো তার ঠিক পরের দিন এক দম্পতি আনোয়ার হুজুরের বাসায় আসে এবং তারা তখন নিজেদের গাড়িতে করে আসে। তো তাদের আসলে তাদের যে বাহ্যিক যে অবস্থা, এটা দেখে আসলে মনে হচ্ছিল যে তারা অনেক মানে ধনী লোক, এবং আসলে এটা তখন সবাই বুঝতে পারে তাদের যে বাহ্যিক যে চেহারা ছিল বা তাদের যে আচার ব্যবহার বা দৃষ্টিভঙ্গি ছিল, এটা দেখে সবাই এটা আসলে বুঝতে পারে যে তারা ধনী শ্রেণীর কোনো লোক হবে। তো যাই হোক, আনোয়ার হুজুর তখন খেয়াল করে যে তারা বড় লোক হওয়া সত্ত্বেও তাদের দুজনেরই মুখ অনেক শুকনো এবং চোখের নিচে কালো দাগ। তো যাই হোক, হুজুর তাদের দুজনকেই বসতে বলেন এবং হুজুর তখন বলেন সব কিছু বলেন, কিছুই লুকাবেন না। তখন ওই যে দম্পতি যে ছিল সেখান থেকে এই যে মহিলা যে ছিল, এই মহিলা তখন বলা শুরু করে। তো তখন সে বলে তাদের বাড়ি কুমিল্লা শহরে। তখন কিন্তু সে পুরোদের ঠিকানাটা এটা সে দেয় না, আর তাদের এক ছেলে আর এক মেয়ে আছে। তো প্রথম সমস্যাটা শুরু হয় আসলে তার মেয়ের সাথে। ঘটনার একদম শুরুর দিকে নাকি তাদের মেয়ে রাতের বেলা বিভিন্ন অদ্ভুত সব স্বপ্ন দেখতো, এবং সে স্বপ্নে দেখতো যে কালো একটা মানুষ তাকে তাড়া করতেছে। এবং বেশ কয়েকবার যখন এই স্বপ্নটা তাদের মেয়ে দেখে, স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের কথা তার মাকে জানায়, মানে এই মেয়ে তার মাকে জানায়। তো এই স্বপ্নের কথা যখন মেয়ে তার মাকে জানায়, মা আসলে তখন খুব বেশি এটা নিয়ে গুরুত্ব দেয় না, যে এটা তো আসলে স্বপ্নই, এটা আসলে বাস্তবে কোনো কিছু হবে না। তো একদিন হয় কি, এক রাতে এই যে মেয়ে মানে দম্পতি ওনাদের যে মেয়ে ছিল, এক ছেলে এবং মেয়ে, তো এই মেয়ে রাতের বেলা ঘুমাচ্ছিল। তো হঠাৎ করে এই মেয়েটা খুব জোরে একটা চিৎকার দেয় এবং সে বলে তার মাকে যে মা, ওরা আমাকে নিয়ে যাবে, তোমরা আমাকে বাঁচাও। তো এইভাবে মানে ঘুম থেকে মানে সে আসলে তখন ঘুমাচ্ছিল, ঘুমের ভিতরে সে চিৎকার দেয়। এবং এই কথাগুলো যখন তার মা এবং বাবা শুনতে পায়, তারা সবাই তখন তাদের মেয়ের রুমে যায়। তো মেয়ে তখন তাদের আসলে কিছু বলে না। তো পরের দিন মেয়ে তার মাকে স্বপ্নের কথা খুলে বলে। তো সে তখন বলে যে স্বপ্নের ভিতরে নাকি কালো একটা মানুষ তার মেয়েকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সাথে নাকি খারাপ কাজ করার চেষ্টা করতেছিল এই অবয়বটা। আর ঠিক তখনই তাদের মেয়ে চিৎকার দেয়। লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হলো এই যে ঘটনাটি যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি, এই ঘটনার ভিতরে বেশ কিছু স্পর্শকাতর কথা আমি আপনাদের বলবো। তো এটা আসলে ঘটনার ভিতরেই রয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। তো যাই হোক, যখন মেয়ে তার মায়ের কাছে সবকিছু শেয়ার করে, তখন এই মেয়েটা আস্তে আস্তে পরের দিন থেকে মানে একটু নিশ্চুপ হয়ে যায়। মানে সে কারোর সাথে ওইভাবে কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো এরকম বেশ কিছু পরিবর্তন তার ভিতরে আসে। এত কিছুর পরেও তার মা বাবা আসলে খুব একটা তার প্রতি গুরুত্ব দেয় না, যে এটা আসলে খুবই স্বাভাবিক একটা বিষয়, সে হয়তো দুঃস্বপ্ন দেখছে, এটা নিয়ে আসলে অত চিন্তা ভাবনার কোনো কিছু নাই। একদিন হয় কি, তাদের বাড়ির সবাইকে মানে প্রতিবেশীর কোনো এক বাড়ি থেকে দাওয়াত দেয়, বিশেষ একটা দাওয়াত দেয়। তো এই যে মেয়ে যার সাথে আসলে ঘটনাটা ঘটে, সে দাওয়াতে যাওয়ার জন্য রাজি হয় না।
সে সেদিনের রাত্রে বাড়িতেই থাকে। আর দাওয়াতটা ছিল লিসেনার্স সন্ধ্যার পর। তো যাই হোক, বাড়ির সবাই দাওয়াত খেতে যায়, আর উনি মানে এই মেয়ে সে বাড়িতে থাকে। তো তারা সবাই যখন দাওয়াত খেয়ে আসার পরে বাড়িতে আসে, তখন তারা তাদের মেয়েকে কোথাও খুঁজতে পায় না। তো তারা বাড়ির আশেপাশে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে একটা সময় হয় কি, তাদের বাড়ির যে স্টোর রুম ছিল লিসেনার্স, এই স্টোর রুমে গিয়ে তারা দেখতে পায় তাদের মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং তারা তখন তাকে দেখে এটা বুঝতে পারে যে কেউ একজন তাদের মেয়েকে অমানবিক ভাবে নির্যাতন করছে, এবং খুব বেশি কষ্ট দিয়ে মনে হচ্ছে তার মেয়ের সাথে অনেক অমানবিক আচরণ করা হয়েছে। তো এটা দেখার পরে তো তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো এরপরে তারা তাদের মেয়েকে হাসপাতালে নেয়। ডাক্তার, পুলিশ সবাই আসে তখন সেই সময়, যে কিভাবে এমন একটা ঘটনা ঘটে গেল। শুরুর দিকে আসলে সবাই ভেবেছিল এরকম যে বাসায় হয়তো বা চোর বা ডাকাত এরকম কেউ আসছিল, এই কারণে তাদের মেয়ের এই অবস্থা। তো যাই হোক, পুলিশ ডাক্তার সবাই আসে। তো ডাক্তার তখন সবকিছু চেক করার পরে মেয়ের বাবাকে বলে যে কেউ একজন আপনার মেয়েকে খুব খারাপভাবে রেপ করেছে। লিসেনার্স, ডাক্তার তখন আরো বলে এই রেপ করার ঘটনাটা নাকি বেশ কয়েকদিন ধরে চলে আসতেছে। তো তখন মেয়ের চিকিৎসা করা হয়। পরের দিন এই মেয়ের জ্ঞান আসে এবং পুলিশও আসে সেদিন। মেয়ের বাবা আসলে পরিবারের সবাই এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না যে এমন একটা ঘটনা কে ঘটাচ্ছে বা কিভাবে এগুলো হয়ে গেল। মানে পুরো পরিবার তারা আসলে খুব চিন্তার ভিতরে পড়ে যায়। যখন এই মেয়ের জ্ঞান ফিরে আসে তখন বাড়ির সবাই তাকে জিজ্ঞেস করে তোমার সাথে আসলে কি হয়েছিল, আমাদের বিস্তারিত বলো। তখন আসলে মেয়েটা যা বলে এটা শুনে বাড়ির সবার মাথায় লিসেনার্স আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মেয়েটা তখন বলে তোমরা সবাই যখন বাইরে চলে যাও তখন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি আমার রুমে আমার পাশে আমার ভাইকে দেখতে পাই। লিসেনার্স, সেই মেয়ে আরো বলে যে তার ভাই নাকি তাকে তখন মারতে আসে, আর যখন তার ভাই তাকে মারতে আসে মারার জন্য তখন সে তার ভাইকে নিষেধ করে যে না ভাই আমাকে মেরো না। এইভাবে যখন তার ভাইকে বলে তখন এই মেয়ে খেয়াল করে তার ভাইয়ের চোখ নাকি পুরো দুটো আগুনের ফুলকির মতো জ্বলতে থাকে। তো এক পর্যায়ে লিসেনার্স হয় কি, তার ভাই মানে এই মেয়ের বর্ণনা মতে তার ভাই তাকে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলার পর তাকে খুব খারাপভাবে রেপ করে। আর তারপরে এই কথাগুলো যেন সে কাউকে না বলে এজন্য তার ভাইরূপী ওই পিশাচ জিনটা এই মেয়েটাকে অনেক বিভিন্নভাবে ভয় দেখায়। এরপরে সে পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে যায়। তো পুলিশ যখন তার বাবার মুখ থেকে এই কথাগুলো সব শুনে তখন পুলিশ তো আসলে এইগুলো কথা লিসেনার্স বিশ্বাস করতে যাবে না যে এটা আসলে কোনো অশরীরী কাজ কিনা বা কোনো জিন ভূতের কাজ কিনা, কারণ পুলিশের তো চাই প্রমাণ। এক পর্যায়ে হয় কি, এই যে যার সাথে ঘটনাটা ঘটে মানে তার বাবা, সে বলে যে না তার ছেলে ওই দিনে তাদের সাথেই ছিল। আর তার মা মানে এই ছেলের মা একই কথা বলে পুলিশকে। তো এটা যখন পুলিশ শুনতে পায় তখন আসলে পুলিশের কোনো কিছু করার ছিল না, পুলিশ তখন চলে যায়। তো এসব কথা শোনার পর লিসেনার্স মেয়ের ভাই যে ছিল সেই ভাই এই যে তার বোন তাকে নিয়ে কিছু করতে চায়, মানে এই বিষয়গুলা সে আসলে সব সমাধান করতে চায়। কিন্তু লিসেনার্স এই যে যে ঘটনাগুলো আসলে ঘটতেছিল এই ঘটনাগুলোর পেছনে কিন্তু রয়েছে একটা দারুণ একটা টুইস্ট। পুরো ঘটনা শুনলে আপনারা সেই টুইস্টটা জানতে পারবেন। তো যাই হোক,
এই মেয়ের ভাই যখন এই মেয়ের কাছে যায়, মানে তার বোনের কাছে যায় বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে বা জানতে, তখন এই মেয়ে করে কি তার ভাইকে লাঠি দিয়ে মারতে যায়। তো এক পর্যায়ে হয় কি, মানে মারার মাত্রাটা একটু বেশি হয়ে যায়, আর এই কারণে এই মেয়ের মা তার ছেলেকে হাসপাতালে ভর্তি করে, আর সে তখন সেন্সলেস অবস্থায় হাসপাতালে ভর্তি থাকে। তো যাই হোক, এদিকে তো এই যে দম্পতি মানে মেয়ের বাবা এবং মা, তারা পড়ে যায় মহা এক বিপদে। এদিকে ছেলে হাসপাতালে ভর্তি, আর এইদিকে তাদের মেয়ের অবস্থা খুবই খারাপ। প্রতি রাতেই নাকি তাদের মেয়ে বিভিন্নভাবে চিৎকার করতে থাকে, আর সকালবেলা তাদের মেয়ের বিছানায় নাকি রক্ত পাওয়া যায়। এবং তাদের মেয়ের যে আচার আচরণ সেটা ছিল এক এক সময় এক এক রকম। অনেক সময় নাকি তাদের মেয়ে কিছুই খেতে চায় না, আবার অনেক সময় করে কি কয়েকজনের ভাত একদম একাই খেয়ে ফেলে। মাঝে মাঝে পাগলের মতো তাদের মেয়ে জামা কাপড় খুলে একদম বাইরে আসতে চায়। অদ্ভুত এবং খুবই লিসেনার্স কি বলবো, যে দুঃখের বিষয় হলো তাদের মেয়ে নাকি মানে তার বাবাকেও বিভিন্ন সময় আজে বাজে সব কাজ করতে বলতো। তো এর মাঝে দু একজন হুজুর তারা নিয়ে আসে তাদের মেয়েকে দেখানোর জন্য। তো তারা পরে আসলে খুব একটা কোনো কিছু করতে পারে না, তাদের মেয়ের অবস্থা আগের মতোই থাকে এবং দিন দিন তাদের মেয়ের অবস্থা আরো খারাপের দিকে যায়। একটা সময় হয় কি, একজন হুজুর এই আনোয়ার হুজুরের নাম্বার এই মেয়ের মা বাবাকে দেয়, আর পরবর্তীতে তার আনোয়ার হুজুরের কাছে যোগাযোগ করে। তো যাই হোক, আনোয়ার হুজুর ওই দিনের মতো সে বলে, আচ্ছা আপনাদের বিষয়টা আমি দেখছি, আপনাদের নাম ঠিকানা এই তথ্যগুলো আমাকে দেন, আমি সময় পেলে আপনাদের বাসায় যাব। তো হুজুর যখন এইভাবে এই কথাগুলো বলে, ওই যে মেয়ের মা ছিল সে করে কি হুজুরের পায়ে ধরে ফেলে এবং সে অনেক অনুরোধ কাকুতি মিনতি করে হুজুরকে তাদের সাথে আজকেই যেতে বলে। তো হুজুর এক পর্যায়ে নিরুপায় হয়ে তাদের সাথে সেদিনই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। লিসেনার্স, আপনারা এই যে আনোয়ার হুজুরের ঘটনা যখন আমি এর আগে শেয়ার করেছি, তখন রাইসুল জিন এবং নানা জিন নামে দুটা জিনের কথা শুনেছিলেন, এবং এই দুটো জিন হলো আনোয়ার হুজুরের সাথেই থাকা দুটো ভালো জিন, এবং তারা আনোয়ার হুজুরকে বিভিন্ন সময় রুকাইয়া বা এই জিন ভূত ধরা রোগী চিকিৎসা করার সময় আনোয়ার হুজুরকে তারা সব দিক দিয়েই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তো যাই হোক, এই যে রাইসুল জিন এবং নানা জিন তাদের সাথে কথা না বলেই আনোয়ার হুজুর ওই দিন কুমিল্লায় চলে যায়। তো হুজুর কুমিল্লায় গিয়ে সেই মেয়ের সাথে দেখা করে। হুজুর তখন দেখতে পায় যে এই মেয়েটার অবস্থা খুবই খারাপ, একদম শুকিয়ে এক কাঠের মতো হয়ে গেছে, চোখের নিচে কালি। এক পর্যায়ে হুজুর এই মেয়েটার সাথে কথা বলতে চায়। মেয়েটা তখন হুজুরের সাথে, যখন এই মেয়েটাকে জানানো হয়, তার পরিবার যখন জানায় যে এরকম একজন হুজুর আসছে তোমার সাথে কথা বলবে, এই মেয়ে তখন হুজুরের সাথে কোনোভাবেই কথা বলতে রাজি হয় না। তো হুজুর করে কি, একটা দোয়া পড়ে এই মেয়েকে একটু ফু দেয়। মেয়েটা তখন বলে খুব রাগী স্বরে, তখন হুজুরকে বলে, তোর এত সাহস, তুই এখানে আসছিস, যা চলে যা এখান থেকে, তোর অনেক খারাপ হবে। এই বলে মেয়েটা আর কিছু বলে না, সে চুপ হয়ে যায়। আর ঠিক তারপরেই এই মেয়েটা একটা অদ্ভুত কাজ করতে বসে, সেটা হলো সবার সামনেই, হুজুরও তখন উপস্থিত ছিল লিসেনার্স। তো তখন সে করে কি, সবার সামনেই তার শরীরে যত কাপড় ছিল এই কাপড় সব সে খোলার চেষ্টা করে। তো হুজুর তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসে। এরপর মেয়েটার মা এবং বাড়ির যে অন্য সকল মহিলা সদস্য ছিল তারা তাদের এই মেয়েকে জামা পরিয়ে দেয় এবং হাত পা একদম বেঁধে ফেলে। আর ওই দিন আসলে রাত বেশি হয়ে যাওয়ার পরে হুজুরকে তারা আসলে আসতে দেয় না। তো হুজুর সেদিন রাত্রে তাদের বাড়িতে অবস্থান করে।
হুজুরের থাকার ব্যবস্থা তাদের বাড়ির দোতলায় করা হয়। গভীর রাত্রে হুজুর যখন ঘুমাচ্ছিল তখন তার সাথে থাকা সেই যে রাইসুল জিন এবং নানা জিন তারা আসে এবং তারা তখন হুজুরকে বলে যে তুমি আমাদের না জানিয়ে এখানে আসছো কেন? তুমি আমরা না বলা পর্যন্ত সেখানে যাবা না, আমরা আগে খোঁজ নিয়ে আসব, এরপর তুমি গিয়ে রুকাইয়া করবা। ওই দিন রাত্রেই আনোয়ার হুজুরের সাথে থাকা সেই জিন দুটো এই মেয়ের সাথে যা ঘটে যাচ্ছে এবং যে পিশাচ শ্রেণীর যে জিনগুলো যারা এই কাজগুলো করতেছিল সব তথ্যই তারা আনোয়ার হুজুরকে জানায় এবং তখন তারা আনোয়ার হুজুরকে বলে তোমার এখানে আসা কোনোভাবেই উচিত হয়নি, এরা খুবই খারাপ প্রজাতির জিন, এরা মেয়েদের সাথে খারাপ কাজ করে এবং একটা সময় গিয়ে এই মেয়েগুলোর সাথে কালো জাদু করার পরে এই মেয়েদেরকে তারা শয়তানের নামে বলি দেয়। আর এই মেয়ের ভাইকেই হাসপাতালে এই পিশাচ জিনগুলোই অজ্ঞান করে রেখেছে। তুমি সেই ছেলের কাছে যাও, গিয়ে তাকে জমজমের পানি দাও, দেওয়ার পরে দেখবে তার জ্ঞান ফিরে আসছে। আর তুমি অবশ্যই অবশ্যই এই ছেলের থেকে সব কিছুই শুনবে, ও সবই জানে। আর আমরা না বলা পর্যন্ত তুমি কখনোই এই মেয়ের কাছে যাবা না। দেখো নাই তোমাকে একবার ফাঁসাতে চেয়েছিল, তুমি তো আজ দেখছো। তো এইভাবে আনোয়ার হুজুরকে তার যে সাথে থাকা দুজন জিন ছিল তারা খুব সতর্কভাবে আনোয়ার হুজুরকে সতর্ক করে দেয়। আনোয়ার হুজুর পরের দিন হাসপাতালে যান, তো গিয়ে সে দেখতে পায় একটা কালো ছায়া এই ছেলের উপরে বসে আছে। তো হুজুর তখন দোয়া করে ফু দিতে থাকে। তো এক পর্যায়ে এই যে কালো ছায়াটা সে করে কি, মানে কালো ছায়াটা করে কি হুজুরের উপরে হামলা করতে আসে। আর ঠিক তখনই হুজুরের সাথে থাকা সে নানা জিন এই ছায়াকে সে তাড়া করতে থাকে এবং এক পর্যায়ে এই ছায়া এই যে মেয়ের ভাই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তো হুজুর তখন এই ছেলেকে সে জমজমের পানি খাওয়ায়। পানি খাওয়ানোর পরে মোটামুটি ভাবে তার জ্ঞান ফিরে আসে। তো তখন হুজুর মানে আনোয়ার হুজুর এই ছেলেকে বলে তুমি কি জানো সব খুলে বলো, তোমার বোনকে যদি বাঁচাতে চাও তাহলে আমার সবই জানতে হবে। তো ছেলে তখন আনোয়ার হুজুরকে বেশ অবাক করা কিছু তথ্য দেয়। তো এই ছেলে তখন আনোয়ার হুজুরকে বলে হুজুর আমার ভুলের জন্য আজকে আমার বোন শাস্তি পাচ্ছে। আমি কালো জাদু শিখতে চেয়েছিলাম, এক লোক আমাকে শেখায়, আমি কিছু কাজ করি, তার কিছু কাজ করে দিই, আর এই কারণে আমি টুকটাক বেশ কালো জাদু করতে পারি। তো হুজুর তখন এই ছেলেকে বলে যে তুমি কিভাবে কালো জাদু শিখছো সবই তোমাকে বলতে হবে আজ। তো এই যে ছেলে মানে এই যে মেয়ের ভাই সে তখন সে কিভাবে এই যে কালো জাদু শিখছে এবং কি কারণে তার বোনের আজকে এই অবস্থায় সব কিছুই হুজুরকে তখন সে খুলে বলে। এই ছেলে যখন কালো জাদু শেখার জন্য এক তান্ত্রিকের কাছে যায়, এই তান্ত্রিক তখন বলে তুমি কি শক্তি চাও? ছেলে তখন বলে হ্যাঁ আমি শক্তি চাই। তখন সেই তান্ত্রিক বলে তোমাকে আমি শক্তি দিতে পারি, তবে একটা জিনকে বশ করতে হবে, আর এই কারণে মেয়েদের পিরিয়ডের রক্ত লাগবে, তুমি কি সে রক্ত দিতে পারবা? সেই ছেলে তখন বলে আমি চেষ্টা করব। এক পর্যায়ে করে গেছে না, এই যে ছেলে সে একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে বিভিন্ন ছলে বলে কৌশলে এই মেয়ের থেকে পিরিয়ডের রক্ত নেয় এবং এই রক্ত সে ওই তান্ত্রিককে দেয়। তো ওই তান্ত্রিক রক্ত নিয়ে আগুনে দেয় এবং বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। তো অনেক সময় পর একটা সময় একটা কালো ছায়া এই তান্ত্রিকের সামনে আসে। লিসেনার্স, তখন কিন্তু এই ছেলে ওই জায়গায় উপস্থিত ছিল। তো এই যে কালো ছায়াটা যখন আসে তখন সে তান্ত্রিককে বলে আমাকে কেন ডাকা হলো, আমাকে ডাকছিস কেন?
সেই তান্ত্রিক তখন বলে, এই ছেলে তোমাকে রক্ত দিছে, তুমি কি শক্তি দাও। তো এর এক পর্যায়ে ওই কালো ছায়ারূপী পিশাচটা এই ছেলেকে শক্তি দিতে রাজি হয়। তো তখন এক পর্যায়ে করে গেছিল, আর এই ছেলে কালো জাদু শেখার পরে সে মানুষকে টুকটাক কিছু সাহায্যের অভিনয়ে সে বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করতে থাকতো। আর সে বাড়ির লোকদের সাহায্য করত, এবং সে বাড়ির মেয়ে সদস্য যারা ছিল এই সদস্যদের আত্মা এই শয়তানের কাছে সে বিক্রি করে দেয়। এবং তার যে গার্লফ্রেন্ড ছিল, যার থেকে আসলে সে পিরিয়ডে রক্ত নিয়েছিল, এই গার্লফ্রেন্ডের আত্মাকেও সে এই শয়তানের কাছে বিক্রি করে দেয়, এবং তার সাথে মানে এই গার্লফ্রেন্ডের সাথে শয়তানের সাথে সে শারীরিক সম্পর্ক করে দেয়। লিসেনার্স, একবার চিন্তা করুন যে মানুষ কি পরিমাণ খারাপ হলে মানুষের ভিতরে এই চিন্তা ভাবনাগুলো আসতে পারে। এক পর্যায়ে একদিন হয় কি লিসেনার্স, এই ছেলের এক বন্ধু তার কাছে আসে এবং সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক লোকের বিয়ে ভাঙতে চায়। তো সেই ছেলে কাজ করতে রাজি হয়। লিসেনার্স, সে যখন কাজ করতে রাজি হয়, তার কিন্তু অবশ্যই সেই যে শয়তান রূপী যে পিশাচ, তার সাহায্য নিতে হবে। তো সে যখন এই পিশাচটাকে আহ্বান করে এবং এই কাজটা করে দেওয়ার জন্য বলে, তো তখন সেই পিশাচ জিন সে কাজ করতে রাজি হয় এবং বিনিময়ে সে তার বোনকে চায়। লিসেনার্স, তখন কিন্তু ছেলেটা না করে দেয় যে না, আমি আমার বোনকে দিতে পারবো না, তুমি অন্য কোনো কিছু চাও। তো তখন সে জিনটা বলে যে না, আমি তোমার বোনকেই আমার দরকার, তোমার বোনকে আমি নিব। তো ঠিক সেই দিন থেকে লিসেনার্স, এই পিশাচরূপী এই জিনটা তার বোনের পিছনে লেগে যায়, এবং এরপর থেকে শুরু হয় তার বোনের ভয়াবহ একটা জীবন। তো লিসেনার্স, একটা সময় এই ছেলে, সে তো আসলে মোটামুটি সে তন্ত্র বিদ্যা এবং বিভিন্ন জাদু সে জানতো। তার বোনকে বাঁচানোর জন্য সে বিভিন্ন রিচুয়াল করতে থাকে, এবং এই যে পিশাচরূপী যে জিনটা ছিল, এই থেকে বাঁচানোর জন্য তাদের বাড়িটা সে পুরোপুরি বন্ধ করে দেয়, যেন এই বাড়ির ভিতরে সে ঢুকতে না পারে। তো যেদিন এই বাড়ির সবাই দাওয়াতে গিয়েছিল লিসেনার্স সন্ধ্যার পরে, ওই দিন এই জিনটা করে কি, বাড়িতে যত বাধা ছিল, যত ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে আটকানো ছিল, এই সব কিছুই এই পিশাচরূপী এই জিনটা ভেঙে ফেলে। এবং এরপর সে তার ভাইয়ের রূপ নিয়ে সেই মেয়ের কাছে যায়, এবং শুরুর দিকে এই পিশাচটা করে কি, এই মেয়েটাকে সে বিভিন্নভাবে মারতে থাকে, এবং এক পর্যায়ে মারতে মারতে অজ্ঞান করে ফেলার পরে লিসেনার্স, এই মেয়েকে সে খুব বাজেভাবে রেপ করে। আর যখন তার ভাই তাকে বাঁচাতে আসে বা বিভিন্ন কাজে তার কাছে আসে, তখন এই পিশাচরূপী জিনটা করে কি, এই মেয়ের ভিতরে ঢুকে তার ভাইকে মারতে থাকে। এবং সে আসলে তার একটাই উদ্দেশ্য ছিল লিসেনার্স, এই পিশাচরূপী এই জিনটার, আর সেটা হলো এই মেয়েকে সে একটা সময় শয়তানের নামে বলি দিবে। তো এই কথাগুলো লিসেনার্স আনোয়ার হুজুর তার এই যে মেয়েটার যে ভাই ছিল তার থেকে শুনতে পায়, সব সে শুনে। তো যাই হোক, সব কিছু শোনার পরে হুজুর সেদিনের মতো হাসপাতাল থেকে এই মেয়েদের বাড়িতে চলে আসে। আর ওই দিন রাত্রে হুজুরের কাছে নানা জিন আসে, এবং নানা জিন তখন হুজুরকে জানায়, এই ছেলে যে কথাগুলো আর যে তথ্যগুলো তোমার সাথে শেয়ার করছে, প্রত্যেকটা কথাই সত্য। কিন্তু এই যে খারাপ পিশাচরূপী যে জিনটা, এই জিনটা মেয়ের সাথে খারাপ কাজ করলেও মেয়েটার রক্ত সে নিতে পারে নাই। আর মেয়েটার রক্ত যদি সে একটু নিতে পারতো, তাহলেই সে শয়তানের নামে এই মেয়েটাকে বলি দিত। আর মূলত মেয়েটার ভাইয়ের জন্যই সে এই মেয়েটার দেহ থেকে এক বিন্দু রক্ত নিতে পারে নাই। তো এই কথাগুলো লিসেনার্স নানা হুজুর যে ছিল ভালো জিন, সে আনোয়ার হুজুরকে জানায়। নানা জিন এরপর হুজুরকে বলে, তুমি আজ রোজা রাখবা,
কাল রাতে ইনশাআল্লাহ এই পিশাচকে আমরা সাহায্য করব। তো পরের দিন রাত্রে আনোয়ার হুজুর সেই মেয়েটার কাছে যায়, আর তখন এই মেয়ের বাবা আর ভাই ছিল আনোয়ার হুজুরের সাথে। হুজুর সে দোয়া কালাম পড়ে বিভিন্নভাবে এই যে পিশাচরূপী যে জিনটা ছিল এই মেয়েটার দেহ থেকে এই পিশাচরূপী এই জিনকে ছেড়ে দিতে বলে। তো জিনটা মানে পিশাচরূপী এই জিনটা সে কোনোভাবেই এই মেয়ের দেহ থেকে সে তখন যেতে চায় না। তো এক পর্যায়ে আনোয়ার হুজুর এই জিনটাকে সে বিভিন্নভাবে মারতে থাকে। সেই জিন তখন বলে, তুই আমাকে মেরে ফেল, তারপরেও আমি ওর দেহ ছাড়বো না। আনোয়ার হুজুর যখন কোনোভাবেই খারাপ এই জিনটার সাথে পারতেছিল না লিসেনার, ঠিক তখনই নানা জিন আনোয়ার হুজুরকে একটা বিশেষ কাজ করতে বলে। আর এই কাজটা যখন আনোয়ার হুজুর করে, ঠিক তখনই আনোয়ার হুজুর দেখতে পায় যে মেয়েটার শরীর থেকে মনে হচ্ছে কালো একটা অবয়ব বের হয়ে এই মেয়েটার পেছনে দাঁড়িয়ে আছে। তো হুজুর ঠিক তখনই আরো বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকে এবং এক পর্যায়ে হুজুর এই খারাপ এবং পিশাচরূপী জিনটাকে বোতলে বন্দি করে। তো বোতলে বন্দি করার পরে পরবর্তীতে হুজুর এটা এই বোতল বন্দি যে জিন ছিল এটাকে সে নিয়ে যায়। তো যাওয়ার আগে লিসেনার্স আনোয়ার হুজুর এই মেয়ের ভাইকে বলে, তুমি এই খারাপ কাজ ছেড়ে দাও এবং যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে মাপ চাও, মহান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমাকে মাফ করবে। তো হুজুর পরবর্তীতে এই যে বোতল সে আসলে সেটা কোথায় ফেলে বা কোথায় রাখে এটা সে বলেনি। আর হুজুর এটাও জানায় ওই মেয়ে এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে এবং তাদের পরিবার এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আর কোনো সমস্যা হয়নি। তো লিসেনার্স এটাই ছিল ঘটনা, আনোয়ার হুজুরের বাস্তব একটা অভিজ্ঞতা। লিসেনার্স ঘটনাটি কেমন লাগলো আমি জানি না, আমি কত ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আমি জানি আমার অনেক কমতি আছে, আর আমি এটাও আশা করি আস্তে আস্তে ইনশাল্লাহ আমার এই উইক পয়েন্ট যেগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। ঘটনাটি কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারেন লিসেনার্স। আর ঘটনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক আইডিতে আমাকে ইনবক্স করতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। লিসেনার্স চলুন কথা না বাড়িয়ে আজকে ফিয়ার উইথ নায়া ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইট 16 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যায়। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 16 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স কেমন লাগছে আমাদের আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। আর আমাদের এপিসোডগুলো নিয়ে বা আমাদের ঘটনাগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন। লিসেনার্স এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটা একটা ভয়েস ক্লিপ মানে অডিও ক্লিপ। আর এই অডিও ক্লিপটা আমাদের দিয়েছেন ময়মনসিংহের রোমান ভাই। তো রোমান ভাই উনি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘটনা বলেন। ওনার এর আগে একটা ঘটনা আমরা ঈদ স্পেশাল এপিসোডে শেয়ার করেছিলাম এবং এই ঘটনাটি যে আপনাদের ভালো লেগেছে এটা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করেছেন। লিসেনার্স আজকের যে অডিও ক্লিপটি রোমান ভাইয়ের আমরা শেয়ার করব এটা খুবই ভয়ের এবং আমি একটা কথা বলবো লিসেনার্স খুবই ভয়ের একটা অডিও ক্লিপ। আমি অডিও ক্লিপের কোনো কিছু বলবো না।
আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অডিও ক্লিপটা পুরোপুরি শুনবেন এবং শোনার পরে কতটুকু ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিসেনার্স, রোমান ভাইয়ের গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলার কোনো এক থানায়। উনি আমাদের ওনার যে পুরোপুরি ঠিকানাটা এটা আমাদের দিয়েছেন, বাট প্রকাশ করতে নিষেধ করেছেন। চলুন লিসেনার্স, কথা না বাড়িয়ে সেই ভয়ানক এবং ভৌতিক অডিও ক্লিপে চলে যায়। 90-এর দশকের দিকে দাদিদের ডাকা হতো বুঝি, তারপর দাদি, আর এখন ডিজিটাল যুগে ডাকা হয় আপা। আমি দাদিকে বুঝি বলে ডাকি। ঘটনার পেছনে যে ঘটনা থাকে তা আপনারা হয়তো এই ঘটনা শুনে বুঝতে পারবেন। আমার দাদি সৎ বোন সুফিয়া দাদি, তারই এই ঘটনা এটি। আমার দাদির বাবা, মানে 90 দশকের আগে যা শুরু হয়েছিল তা এখনও চলমান। তিনি ছিলেন একজন তান্ত্রিক। তিনি তার ক্ষমতা বলে অনেকের উপকার করতেন। অনেক সময় যে ক্ষমতায় জীবনের বিপদ হয়ে দাঁড়ায়, কাল হয়ে দাঁড়ায়, তার এক প্রমাণ এই ঘটনার মাধ্যমে আজ আপনারা পাবেন। আমার দাদির বাবা ছিলেন খুবই ভালো মানের একজন তান্ত্রিক, যা অনেকেই জানত। তিনি কালীর উপাসনার মাধ্যমে এক ভীষণ রকমের ক্ষমতার অধিকারী হয়েছিলেন। যদিও আমরা মুসলিম এবং তিনি মুসলিম ছিলেন, ওনার জীবনে তিনি অনেক কিছুর মুখোমুখি হয়েছেন। একদিন তার কাছে একটি কাজ আসে, এক পোয়াতি মহিলার কাজ করতে হবে তাকে। পোয়াতি মহিলা একদিন শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিল। তখন মেঠো পথ, পায়ে হাঁটার রাস্তা। তিনি দুপুরের পর একাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হেঁটে হেঁটে আসতে সন্ধ্যা ঘনিয়ে আসে। একটি খোলা জায়গায় আসার পর তিনি দেখেন এক অমুক চাচা রাস্তা থেকে একটু দূরে কোদাল দিয়ে মাটি কাটছে এবং একজন মহিলা এই কোদাল দিয়ে মাটি কাটা দেখছে এক মনে। সেই পোয়াতি মহিলা অমুক চাচাকে ডাক দেয়, বলে, চাচা, চাচা, এই সন্ধ্যাবেলায় খোলা মাঠে কোদাল দিয়ে মাটি কাটছেন কেন? কিন্তু কোনো সাড়া দেয় না। তিনি আবারও ডাক দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর লোকটা কোদাল চালানো থামিয়ে দিয়ে উঠে দাঁড়ায় এবং বলে, দেখছিস না কবর খুঁড়ছি। পোয়াতি মহিলা বলে, কে মারা গেছে কাকা? কার কবর খুঁড়তাছেন? একটি মিষ্টি হাসি দিয়ে বলে, তোর কবর খুঁড়ছি রে। আর সেখানে বসা মহিলাটা মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। পোয়াতি মহিলা দেখে তার মতো দেখতে হুবহু চেহারা এবং চোখে মুখে ভীষণ রকমের রাগ ভেসে আছে সেই মহিলার। এটা দেখে সে দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে আসে। আর বাড়ি ফিরেই সবাইকে বলতে থাকে এই ঘটনা, যে অমুক চাচাকে দেখলাম মাঠের মাঝে কবর খুঁড়তে, এবং আমারই মতো একজন মহিলা পাশে বৈশা কবর খোঁড়া দেখতেছিল। এটা শুনে পরিবারের সবাই সেই চাচার বাসায় যায় এবং খোঁজ খবর নিতে থাকে। সেই বাসায় গিয়ে দেখে যে চাচা 2 দিন যাবৎ জ্বরে ভুগছে। আর মাঠে গিয়ে দেখে কোথাও কোনো কবর বা মাটি খোঁড়া নেই, সব কিছুই স্বাভাবিক সেখানে। গ্রামের মানুষ কিন্তু এইগুলো কালো জাদু, জিন, পরি, এইগুলোতে খুবই বিশ্বাসী হয়। তারা বুঝে যায় যে তার উপর কারো বদনজর পড়েছে। ওই দিনের পর থেকে সে সব সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকে। কখনো দেখে কালো বিশাল বড় সাপ তাকে গেলার চেষ্টা করছে, আর কখনো দেখে তার বাচ্চা প্রসবের পর একটি লাল শাড়ি পরা মহিলা তার বাচ্চাটিকে কোলে নেয়। বাচ্চাটিকে কোলে নিয়ে হেঁটে হেঁটে নদীর ধারে যায় এবং ধীরে ধীরে নদীতে নেমে যায় এবং ধীরে ধীরে বাচ্চাটি সহ নদীর পানিতে তলিয়ে যায়। এমন ধরনের আজে বাজে স্বপ্ন দেখতে থাকে সে মহিলা। এগুলো সব কিছুই সে তার পরিবারের সাথে শেয়ার করে। কিন্তু একদিন সে স্বপ্ন দেখে তার বাড়ির পাশের নদী থেকে এক বিশাল আকৃতির লোমশ দানব নদীর পানি থেকে ধীরে ধীরে পাড়ে উঠে আসছে। দানবটির আকৃতি ছিল বিশাল পাহাড়ের ন্যায় এবং পুরো শরীর ছিল কালো লোমে ভর্তি। আর দানবটি প্রতি কদমে ধমধম শব্দ হচ্ছিল।
এবং দানবটি হেঁটে হেঁটে তাদের বাড়ির এক পাশে এসে দাঁড়ায় এবং জোরে তাদের বাড়ির দেয়ালে হাত দিয়ে বাড়ি মারে, যার ফলে ভীষণ রকমের জোরে শব্দ হয়। আর এতেই তাদের সবারই ঘুম ভেঙে যায়। সকলেই হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে, হারিকেন জ্বালায়। আসলে পোয়াতি মহিলা যেটি স্বপ্ন দেখছিল সেটি বাস্তবে রূপ নেয়। সেই পোয়াতি মহিলার স্বামী এবং তার ছোট ভাই এবং শ্বশুর, তারা সকলেই শব্দটি পেয়ে ঘুম থেকে তিনজনই উঠে পড়ে এবং তিনজন মিলে হারিকেন হাতে নিয়ে বাড়ির পেছনে গিয়ে শব্দের উৎস খুঁজতে থাকে। তাদের সকলের নজরে আসে যে একটি জায়গায় মাটি ভেঙে গেছে এবং পুরো দেয়ালটিতে ফাটল ধরে গেছে। মনে হবে যে কেউ বড় হ্যামার দিয়ে মাটির দেয়ালে আঘাত করেছে। আসলে সেই সময় মাটি দিয়েই ঘর নির্মাণ করা হতো, যার ফলে সেই মাটির দেয়ালে সে আঘাত করেছিল এবং মাটির দেয়ালটি ফাটল ধরে গিয়েছিল। সেই দিন রাতে তাদের কিছু করার থাকে না, তারা সকলে বাড়ি এসে ঘুমিয়ে যায় এবং পোয়াতি মহিলা তার স্বপ্নের কথা সবাইকে বলে পরদিন সকালে। এরপরই তারা তাদের গ্রামের নিকটতম এক হুজুরের শরণাপন্ন হয় এবং সেই হুজুর সমস্ত ঘটনা শুনে তদবিরে বসে এবং সে স্পষ্ট জানিয়ে দেয় এখানে যদি সে ঢোকে তাহলে তার জীবনের ঝুঁকি আছে এবং তার পরিবারেরও জীবনের ঝুঁকি আছে, তার ফলে সে এই কাজটি করতে পারবে না, সে স্পষ্ট জানিয়ে দেয়। আর তারই সাথে আমার দাদির বাবার ঠিকানা তাদেরকে দিয়ে দেয় এবং বলে তার সাথে যোগাযোগ করতে। আর এইভাবে তার কাছে সেই পোয়াতি মহিলার কাজটি আসে। দাদির বাবা দুদিন পর তাদের বাড়িতে যায়। 5-6টা গ্রাম পেরিয়ে তাদের বাড়ি সেই পোয়াতি মহিলার বাড়ি। তাই তিনি সকাল সকাল রওনা হয়ে যায়। পায়ে হাঁটার রাস্তা, তখন শুধু গরুর গাড়ি ছাড়া কোনো কিছু ছিল না। তখন তেমন কোনো যানবাহনও ছিল না গ্রামে। তিনি সন্ধ্যায় তাদের বাড়ি এসে পৌঁছায়। বাড়ির ঠিকানা খুঁজে বের করতে অনেক বেগ পেতে হয় তাকে। সময় লেগে গিয়েছিল অনেক, প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল তখন। তিনি যাবার পর পোয়াতি মহিলার শ্বশুর তাকে পুকুর ঘাটটি দেখিয়ে দেয় এবং তিনি সেই ঘাটে হাত মুখ ধুয়ে তাদের সাথে খাবার খান। এরপর ওই সব ঘটনা তিনি শ্বশুরের কাছ থেকে শুনতে পান। এরপর তিনি ওই রাতটা ওই বাড়িতেই কাটায়। কিন্তু রাতে কিছুক্ষণের জন্য সে তদবিরে বসেছিল। তখন তিনি তার ক্ষমতা বলে দেখেন যে একটি জঙ্গলের ভিতর একটি বড় মাটির টিলা, মানে পাহাড়ের মতো, এবং তারই পাশে একটি বিরাট আকারের বট গাছ। আর এই গাছের নিচে বসেই বিরাট আকৃতির লোমশ দানব কিছু করার চেষ্টা করছে। আর তখনই সেই দানবটা তার দিকে তাকায়, যেন মনে হচ্ছিল সে তার দিকে তাকিয়ে আছে। এটার পর সে তদবির শেষ করে দেয় এবং তদবির থেকে উঠে পড়ে আর ভাবতে থাকে কি হতে পারে এটি এবং কিভাবে কি হয়েছে তা খুঁজে বের করতে হবে তাকে। তার জন্য তার সময় লেগে যেতে পারে 2 থেকে 3 দিন। তিনি পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাইকে বলে তার সময় দরকার, তার 2-3 দিন সময় প্রয়োজন এই কাজটি শেষ করতে এবং কিভাবে কি হয়েছে তা জানার জন্য তার প্রয়োজন সময়। পরের দিন রাতে 3য় প্রহরে তিনি আবারও তার কাজ শুরু করেন। এই দিন তার সাথে ঘটে অভূতপূর্ণ এক ঘটনা। তিনি তদবির শুরু করার কিছুক্ষণ পরই তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছিলেন কালো লোমশ সেই দানবটি যেই বাসায় তিনি আছেন সেই বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এবং চোখগুলো থেকে রাগের তেজ ঠিকরে বের হচ্ছে। তিনি তদবির থামিয়ে উঠে দাঁড়ান, দরজা খুলে বাইরে বের হয়ে আসে। তিনি কালীর উপাসনা করা তান্ত্রিক, ভয় কি জিনিস সে জানে না। এইসব দেও দানব সে ভয় পায় না। হেঁটে হেঁটে এগিয়ে যান যেখানে সেই দানবটি দাঁড়িয়েছিল। তিনি চারিপাশে ভালো করে লক্ষ্য করতে থাকেন। হঠাৎই অদৃশ্য থেকে উদয় হয় সেই দানবের। 10 থেকে 15 বছর দূরে দাঁড়িয়ে আছে সেই দানব। তাদের চোখাচোখি হয়। সেই দানব বিদ্যুৎ গতিতে চোখের পলকে তার নাকের সামনে এসে আবার বাতাসে মিলিয়ে যায়। সেই দানবটির লোমশ চেহারা ছিল খুবই ভয়ানক। তিনি ভয় পেয়ে মাটিতে পড়ে যান। এমন অবস্থায় ভয় পাওয়াটাই স্বাভাবিক। তিনিও রক্তে মাংসের গড়া মানুষ, তার হার্টবিট বেড়ে গিয়েছিল। ভয়ে মন নাড়া না দিলেও তার শরীর কিন্তু ঠিকই রিয়েক্ট করবে, এটাই স্বাভাবিক। সে দানব চলে গিয়েছিল এটির পরে। এটি ছিল একটি থ্রেট তার জন্য,
কারণ সে দানব প্রস্তুত তার সাথে লড়াই করার জন্য। প্রস্তুত থাকতে হবে তাকেও কালকের জন্য। পরের দিন সকাল থেকেই তিনি প্রস্তুতি নিতে থাকেন। এক মহাজাগতিক যজ্ঞের আয়োজন করেন তিনি। সকাল থেকে সকলকেই বলে দেওয়া হয় যে তার কি কি প্রয়োজন। সবাই সব কিছু নিয়ে আসে এবং তাকে দেয়, এবং পুরো বাড়ি তিনি বলেছিলেন যেন ফাঁকা করে দেওয়া হয়। তার কথা মোতাবেক সবাই বাড়ি ছেড়ে চলে যায়, এবং আশেপাশে বাড়িতে বলে দেওয়া হয় যেন সন্ধ্যার পর দরজা জানালা যেন খোলা না রাখে। তিনি বাড়ির উঠানে বড় একটি বৃত্ত আঁকেন এবং তার মাঝে যজ্ঞের আগুন জ্বালান। তিনি আহ্বান করতে চলেছেন ক্ষমতাধর কালীকে। সন্ধ্যায় যজ্ঞ শুরু করেন তিনি। একটি পা তুলে 2 হাত মাথার উপর তুলে তিনি যজ্ঞে মনোনিবেশ করেন এবং এক মনে দেবীকে আহ্বান করেন। 1 থেকে 2 ঘন্টা চলে যায়। 3 ঘন্টার মাথায় হঠাৎই পায়ের জমিন যেন নড়ে ওঠে, ধম ধম শব্দ হতে থাকে। মনে হবে যেন একটি বিশাল পাহাড় হেঁটে আসছে তার দিকে। মন্ত্র পড়ে তিনি যেই সীমানা দিয়েছিলেন তা অতিক্রম করতে পারবে না কোনো খারাপ শক্তি বা খারাপ সত্তা। তিনি এক মনে দেবীকে ডাকছিলেন, আর সেই দিকে কম্পন বেড়েই চলেছিল। হেঁটে হেঁটে সেই সীমানার কাছে এসে দাঁড়ায় সেই দানব। রাগে ক্ষোভে ফুঁসে উঠেছিল সে। তার নিঃশ্বাসের শব্দ তার কানে আসছিল। হেঁটে হেঁটে সীমানার চারিপাশে ঘুরতে থাকে সে, কিন্তু কোনোভাবেই সে ভিতরে ঢুকতে পারছিল না। সে মন্ত্র পড়াকালীন বুঝতে পারছিল যে দানবটি তুমুলভাবে চেষ্টা করছে ভেতরে ঢোকার, কিন্তু সে অক্ষম। সে দানব তৈরি করে এক বিশাল ঝড়ো হাওয়া যজ্ঞের আগুন নেভানোর জন্য, কিন্তু এত মন্ত্রপুত আগুন এত সহজে নেবার নয় এ আগুন। সে দানব বিশাল আকৃতি থেকে রূপ নেয় একটি 10 বছরের বাচ্চার। তখন আগুনের তেজ আরো বেড়ে যায়, কারণ দেবী আসার সংকেত এটি। দেবী আসছে। আগুনের আলোতে চারিপাশে আলোকিত হয়ে যায়। দানবটি তখনই ছুটে এক পাশের বাঁশঝাড়ের নিচে চলে যায় এবং একটি শুকনো মোটা বাঁশ ভেঙে নেয় সেখান থেকে, এবং দূরে দাঁড়িয়ে বাঁশ দিয়ে তার পায়ে আঘাত করতে যায়। সে জোরে বাঁশ দিয়ে আঘাত করে, কিন্তু তা পায়ে আসার আগেই মন্ত্রপুত যে গোলাকৃতি দাগটি তিনি দিয়েছিলেন মাটিতে, সেটি স্পর্শ করতে বাঁশে আগুন ধরে যায় এবং তার পায়ে আসার আগেই তা কয়লাতে রূপান্তর নেয়। কিন্তু সম্পূর্ণরূপে কয়লা হবার আগেই তা তার পায়ে আঘাত আনে সেই বাঁশ, আর তাতে তিনি ছিটকে পড়ে যায় অনেকটা দূরে। পা ভেঙে যায় এতে তার, কারণ তিনি অনেকক্ষণ যাবৎ এক পায়ে দাঁড়িয়েছিলেন, যার ফলে তার পায়ের দেখা গেল যে তার পা অনেক দুর্বল হয়ে গিয়েছিল, আর বাঁশে অনেক জোরে বাড়ি দিয়েছিল, যার ফলে তার পাটা ভেঙে যায়। তখনই কালী দেবী প্রকট হয় জ্বলন্ত আগুনের মাঝে। এটা তিনি দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। মাঝে একবার তার জ্ঞান ফিরে। ঝাপসা দৃষ্টিতে দেখছিল চারিপাশে বিশাল ঝোড়ো হাওয়া, যেন মনে হবে কাল বৈশাখী বয়ে যাচ্ছে এখন এইখান দিয়ে। সেই দানবের কাঠা মাথা হাতে নৃত্য করছিল সেই দেবী। তারপরে সে সম্পূর্ণরূপে জ্ঞান হারিয়ে ফেলে। এই রকম গ্রীষ্মের একটা দিন আমি আমার ফুফাতো বোনের ছেলে নিলয় এর সাথে বারান্দায় খেলছিলাম। পাশে আমার দাদি, ফুপু এবং ফুফাতো বোন মুরগির চামড়া সেদ্ধ করে লোম ছাড়াচ্ছিল। হাফ বিল্ডিং বাসা, উপরে টিনের চাল আর 3টা রুম। বিরাট বড় জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের। সূর্য তখন মাথার উপর। বাউন্ডারির গেট খুলে একজন ভেতরে ঢুকে। তিনি ছিলেন সুফিয়া দাদি, আমার দাদি সৎ বোন। তিনি বারান্দায় এসে বসে তাদের সাথে এবং গল্প করতে করতে তাদের সকলের কাজে হাত লাগাচ্ছিলেন। কিছুক্ষণ পর একটি কালো কাক বাড়ির চালের উপরে এসে ডাকতে থাকে। দাদি বলে, নিলয়, কাকটি খেতে দিয়ে আয় তো।
তো নিলয় যথারীতি উঠোনে বের হয় এবং উঠোনে বের হয়ে একটি ঢিল ছুঁড়ে মারে কাকের দিকে, যার ফলে কাকটি উড়ে গিয়ে পাশে থাকা নারিকেল গাছে বসে। নারিকেল গাছটি বাসার পেছনে হওয়ার কারণে কাকটিকে আর ওইখান থেকে সরানো যায়নি। তারপর নিলয় আবার ভেতরে ঢুকে আসে। ঠিক তখনই সুফিয়া দাদি সেন্সলেস হারিয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। সবাই তাকে ধরাধরি করে ওঠায় এবং তাকে তার মুখে পানি ছিটা দেয়। তখনই সুফিয়া দাদি বড় বড় করে চোখ খোলে এবং সবার দিকে তাকায়। তখন সে অন্য একজনের অঞ্চলে চলে গিয়েছে। সে উঠে পড়ে এবং কিছু না বলে হাঁটা শুরু করে গেটের দিকে। নিলয় দৌড় দিয়ে গিয়ে গেটটি লাগায় এবং সবাই তাকে আটকে ধরে রাখে। কারণ সবাই জানতো যে তিনি তার উপর এখন জিনের আছর আছে, যার ফলে সে এখন বাইরে গেলে তার ক্ষতি হবে, যার ফলে সবাই তাকে ধরে রেখেছিল। সেই দিন আমি নিজের চোখে এগুলো হতে দেখেছিলাম। আছর হলে মানুষ কেমন করে কি হয় তা নিজের চোখে দেখেছিলাম। তাকে সবাই মিলে জোর করে ধরে রাখে এবং দাদি বিভিন্ন সূরা কালাম পড়ে তাকে ফু দিতে থাকে। আর আধা ঘন্টা পর সুফিয়া দাদি শান্ত হয়ে যায় এবং সে হুঁশে আসে। তার কয়েক মাস পর সুফিয়া দাদি রান্না করছিল মাটির চুলায়। ঠিক তখনই তার উপর আছর হয়। একটি কথা বলে নেওয়া উচিত যে সেই সময় কিন্তু ইলেকট্রিসিটি সব জায়গায় ছিল না এবং এই যে গ্যাস দিয়ে আমরা রান্না করি সেই গ্যাসের কোনো সুব্যবস্থা তখন ছিল না। এটি আজ থেকে প্রায় অনেক আগের ঘটনা। তো সুফিয়া দাদি রান্না করছিল, তো হঠাৎই সেই আছর তার উপর হয়। আর তারপর সে তার কাপড় নিজেই চুলোর ভিতর দিয়ে দেয় এবং সুফিয়া দাদি তখন শাড়ি পরতো। সে সবসময় শাড়ি পরতো। আমি জন্মের পর থেকে তাকে শাড়ি পরা দেখেছি, কখনো 3 পিস এগুলা সুফিয়া দাদি কখনো পরেনি। তো সে চুলার আগুনে তার শাড়িটি নিজেই দিয়ে দেয়। ওই আগুন কাপড়ে লেগে সুফিয়া দাদির শরীরে অনেকটুকু অংশ পুড়ে যায়। ওই পোড়া গন্ধ পেয়ে পাশের বাসার মহিলা চলার পারে এসে দেখে এই অবস্থা, সুফিয়া দাদি বসে আছে আর তার শরীর আগুনে পুড়ছে। যে মহিলা কোনোভাবে লোকজন ডেকে পানি দিয়ে আগুন নিভিয়ে হাসপাতালে পাঠায় দাদিকে, আর আমাদের সবাইকে খবর পাঠানো হয়। সুফিয়া দাদি একা থাকতো আর সাথে থাকতো তার ছেলে। তার কিছুদিন পর সুস্থ হয়ে সুফিয়া দাদি বাড়ি আসে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এই দাদি, এই যে জিনটা তোমার কাছে আসে, তো তুমি কি তাকে কখনো নিজের চোখে দেখেছো? কিভাবে তোমাকে কষ্ট দেয়? সুফিয়া দাদি বলে, হ্যাঁ, সে যখন আসবে তখন আমি টের পাই আগে থেকেই। সে দেখতে খুবই ভয়ানক, পুরো শরীর কালো লোমে ভর্তি। আমি যখন তাকে দেখি সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কি হয় না হয় কিছু মনে থাকে না পরে আমার। তারপর আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে কি হয়েছে এবং কিভাবে এই দানব তোমার পেছনে পড়লো। এটি প্রায় আমি আরও 1 থেকে 2 বছর পরে তাকে জিজ্ঞেস করেছিলাম। দাদি তারপর ওই পোয়াতি মহিলার ঘটনাটি আমাকে শুনিয়েছিল। ওই পোয়াতি মহিলার কাজই ছিল দাদির বাবার শেষ কাজ। এই কাজ করার পর তিনি বাড়ি চলে আসে এবং তার পা যেটা ভেঙেছিল সেটা সম্পূর্ণরূপে সুস্থ হয়নি। ওই দিনের পর থেকে তিনি ঘোড়া হয়ে গিয়েছিলেন, ঘুরিয়ে হাঁটতেন। তার কয়েক মাস পর তিনি স্বপ্ন দেখেন ওই লোমশ দানবটা, সেটা ছিল সেই লোমশ দানবটার ভাই বদলা নেওয়ার জন্য আসবে, তাকে স্বপ্নে দেখিয়েছিল। তাকে স্বপ্ন দেখার পর তো কয়েক মাস পর তাকে স্বপ্নে দেখানো হয় যে ওই কালো দানবের ভাই যেটা আছে, সেটা তার একটি ভাই ছিল ওই দানবের, সে বদলা নেওয়ার জন্য আসবে
এবং তাকে স্বপ্ন দেখায় যে তার পরিবারের এবং তার বংশের মেয়েদের সে সবসময় ক্ষতি করে যাবে। সে তাদের প্রাণে মারবে না, কষ্ট দিবে, ভোগাবে, জ্বালাবে, ইজ্জত নষ্ট করবে, সম্মানহানি করবে, কিন্তু সে কখনো প্রাণে মারবে না, কখনো শান্তিতে থাকতে দিবে না তাদের। তিনি এই স্বপ্ন দেখার পর কিছু কাজ করে সেই দানবটাকে দূরে রেখেছিলেন পরিবার থেকে, কিন্তু তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করার পর ওই দানবটা আসে সুফিয়া দাদির কাছে এবং ছোট থেকেই তাকে কষ্ট দিয়ে যাচ্ছিল, কষ্ট দিয়ে যায় এবং আজ পর্যন্ত সে কষ্ট দিয়ে যাচ্ছে। এবং সুফিয়া দাদির মৃত্যুর পর হয়তো তার মেয়ের কাছে আসবে সে দানব, এটাই আমরা জানি আমরা সবাই। সুফিয়া দাদি এখনো বেঁচে আছে, তিনি সুস্থ সবল আছেন, কিন্তু যখনই কষ্ট দেয় তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। এই দানব অনেক শক্তিশালী, সে এমন কিছু কাজ করেছিল যা হয়তো আপনাদের বিশ্বাসের বাহিরে। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। বলবো যে ঘটনা শুধু ঘটনা হিসেবে নেবেন, উপভোগ করবেন, ভয়কে অনুভব করবেন, এটাই। বিশ্লেষণ করে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ঘটনা নিয়ে। তো সুফিয়া দাদি আজকে আমাদের বাসায় আসছিল এবং তিনি আমাদের সাথে সময় দিয়েছে, আমাদের সবার সাথে কথাবার্তা বলেছে। এখন মুরব্বী বলতে আমাদের পরিবারে সুফিয়া দাদি আছে, আমার দাদি মারা গেছে, তো এই সুফিয়া দাদি এখন পর্যন্ত আমাদের মুরব্বী আছে। তিনি প্রায়ই আমাদের বাসায় আসে, এখনও আসে, এবং এই যে তার একটা রোগ বা যে এটা তার উপর আছে সেটা এখনও আছে, এখনও তাকে কষ্ট দেয়। তো আজকেও তিনি এই বলেছেন যে তাকে কষ্ট দিয়েছে। তো এটাই ছিল ঘটনা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে। ঘটনাটি যদি শেয়ার করা হয় তাহলে ভালো লাগবে আমার। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। লিসেনার্স, আপনারা শুনলেন রোমান ভাইয়ের দেওয়া সেই ভয়ানক এবং সুফিয়া দাদির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা এবং অভিজ্ঞতা বললেও ভুল হবে না। তো কেমন লাগলো আপনাদের এই অডিও ক্লিপটা? আশা করি লিসেনার্স এই অডিও ক্লিপের মাধ্যমে আপনাদের যে ভৌতিক শিহরণ সেটা জাগাতে সক্ষম হয়েছে আমাদের এই অডিও ক্লিপটা। আর আপনাদের মন্তব্য এই অডিও ক্লিপটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে বা আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন। লিসেনার্স, কথা বেশি বাড়াবো না, চলুন আজকে থার্সডে নাইট, বৃহস্পতিবারের রাত 16 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যায়। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, এখন আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের দিয়েছেন নাহিদ হাসান ভাই। আর নাহিদ হাসান ভাইয়ের গ্রামের বাড়ি হলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামে। উনি বর্তমানে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্রনাথ কলেজে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। নাহিদ ভাই কিন্তু এর আগে আমাদের আরো দুটি ঘটনা পাঠিয়েছিলেন এবং তার দুটি ঘটনা আমরা বিভিন্ন এপিসোডে প্রচার করেছি। লিসেনার্স, আপনারা যদি চান তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে থার্সডে নাইটের যে এপিসোডগুলো আছে সেগুলো শুনতে পারেন। তো যাই হোক, আজকে যে ঘটনাটি নাহিদ ভাই আমাদের দিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল ওনার নিজের গ্রামেই। আর এই ঘটনাটি মূলত যেখানে ঘটে সেই জায়গাটা ওনাদের এলাকার বেশ প্রচলিত একটা জায়গা এবং সবার কাছে একটা নামেই পরিচিত, সেটা হলো তুইতপট্টি। মূলত মানিকগঞ্জ শহর থেকে সাটুরিয়া যাবার সময় এই রাস্তাটি পড়ে। আর রাস্তার দুই পাশে অনেক তুইত গাছ। লিসেনার্স, আপনারা যারা তুইত গাছ কি এটা বুঝতে পারছে না তাদের জন্য বলি, তুইত গাছ এটা অধিকাংশ জায়গায় তুত গাছ নামে বেশি পরিচিত।
এটা আমাদের এলাকায় ছিল, এখন যদিও আর নেই। তো এটাকে আমরা মূলত তুত গাছ নামে বলতাম। তো ঘটনাটি আসলে যেদিন ঘটে সেদিন ছিল ঈদের দিন। তো ঈদের দিন বিকেলে এই রাস্তায় নাকি প্রচুর মানুষের ভিড় হয়। মূলত এই জায়গাটা আসলে দিনের বেলাতে খুবই সুন্দর লাগে, কিন্তু লিসেনার্স, রাত হলেই নাকি এখানে ঘটে যায় বিভিন্ন সব ভৌতিক আর ভয়ানক ঘটনা। মানে পুরোপুরিভাবে এখানে চেঞ্জ হয়ে যায় এখানকার পরিবেশ। আর এখানে 5 থেকে 6 জন যদি একসাথে থাকা হয় তাহলে রাতে নাকি কোনো সমস্যা হয় না, কিন্তু 2-3 জন থাকলেও নাকি এই জায়গায় বিভিন্ন ধরনের ভৌতিক সব ঘটনা ঘটে যায়। আর এই এলাকার অনেকেই এই টুইটপট্টির বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে। তো ওই দিন রাতের বেলা নাহিদ হাসান ভাইয়ের গ্রামের এক বড় ভাই ওনার এক বন্ধুর বাড়ি থেকে ফিরে আসার সময় সেই রাস্তার 2 পাশে একটা জিনিস লক্ষ্য করেন। মূলত তিনি খেয়াল করেন রাস্তার পাশে যে টুইট গাছ ছিল, এই গাছের নিচে মনে হচ্ছে একটা আগুনের টুকরো জ্বলতেছে। সে আসলে বুঝতে পারে না যে এই জিনিসটা আবার কি। সে যখন এই জিনিসের কাছে যায় তখন সে দেখতে পায় এই আগুনের টুকরোটা মনে হচ্ছে একটু একটু করে পিছন দিকে সরে যাচ্ছে। আর তার ভাই তখন, মানে নাহিদ ভাইয়ের ভাই তখন মন্ত্রমুগ্ধের মতো এই জিনিসটার পিছনে যাওয়া শুরু করে। তো হঠাৎ করে হয় কি, এই আগুনের টুকরোটা অদ্ভুতভাবে নিভে যায়। ঠিক তখনই নাহিদ ভাইয়ের ভাই সে তার হুঁশ ফিরে পায়। তো এরপরে সে করে কি, তার মোবাইলের টর্চ লাইট যখন এই আগুনের যে টুকরো ছিল এদিকে মারে, তখন সে আসলে এখানে তেমন কোনো কিছু একটা দেখতে পায় না। তো এরপর নাহিদ ভাইয়ের সে ভাই সেখানে আর দেরি করে না, দেরি করে খুব দ্রুত সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার পর তার মাকে এই বিষয়টা সে খুলে বলে। তো তার মা তখন তাকে আসলে বলে যে এটা নাকি কোনো বদ জিনের কাজ, আর ওই জায়গায় এই টুইটপট্টিতে নাকি অনেক বদ জিন বসবাস করেন। লিসেনার্স, এই যে টুইটপট্টি, এখানে রাতের বেলা অনেকেই অদ্ভুত সব কুকুর, বিড়াল এবং শিয়াল আকৃতির বিভিন্ন সব প্রাণীকে দেখতে পায়। এবং এই যে কুকুর, বিড়াল বা শিয়াল, এগুলোর আকৃতি খুব অদ্ভুত হয় এবং খুব বড় বড় আকৃতির নাকি এগুলো হয়। তো যাই হোক, একদিন হয় কি লিসেনার্স, নাহিদ ভাইয়ের এলাকার আরো একজন ভাই, উনি রাতের বেলা মোটর সাইকেল দিয়ে বাড়িতে আসছিলেন। আর ঠিক ওই যে টুইটপট্টি ছিল সেখানে সে 7 থেকে 8টা কুকুর দেখতে পায়। এবং এই কুকুরগুলো তখন দাঁড়িয়েছিল, আর কুকুরগুলোর গায়ের রং নাকি অদ্ভুত রকম এবং কালো কুচকুচে ছিল। তাদের চোখগুলো নাকি ছিল লাল টকটকে। এখানে বলে রাখা ভালো লিসেনার্স, নাহিদ ভাই যে ভাই ছিল, যে আসলে ওই দিন রাত্রে মোটর সাইকেল দিয়ে তাদের বাড়িতে আসতেছিল, উনি ওনার এলাকার প্রত্যেকটা কুকুরকে চিনত এবং কুকুরগুলোকে নাকি খুব সে আদর করতো। বিভিন্ন সময় দোকান থেকে সে বিস্কিট, রুটি এগুলো কিনে দিত। আর এই কারণে হতো কি, তার এলাকার প্রত্যেকটা কুকুরই তাকে চিনত। তো সে যখন এখানে আসে, এই কুকুরগুলোকে দেখে সে আসলে বুঝতে পারে যে এই কুকুরগুলো স্বাভাবিক কোনো কুকুর না, কারণ সে কিন্তু তার গ্রামের প্রত্যেকটা কুকুরকেই চেনে। তো সেদিনের মতো সে সেখানে আর খুব বেশি থামে না, সে খুব দ্রুত সে বাড়িতে চলে যায়। তো পরবর্তীতে তার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটে না। লিসেনার্স, এই যে টুইটপট্টি, এটা নিয়ে যে ঘটনা আপাতত আজকের মতো এতটুকুই ছিল, কিন্তু নাহিদ ভাই আমাদের জানিয়েছেন যে টুইটপট্টির আরো বেশ কিছু ঘটনা ওনার জানা আছে। পরবর্তীতে উনি ওনার এলাকায় সহ আরো বিভিন্ন জায়গা থেকে ঘটনা সংগ্রহ করে আমাদের পাঠাবেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে প্রচার করব। তো নাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ আপনার গ্রামের ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। আমি নাহিদ ভাইয়ের কাছে অনুরোধ করব, নাহিদ ভাই আপনি
আপনার এলাকায় যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সবার সাথে আমাদের চ্যানেল নিয়ে আলোচনা করতে পারেন, তাদেরকে দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং তাদের সাথে যদি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাগুলো সংগ্রহ করে আমাদের পাঠাতে পারেন। আর আমরা মানিকগঞ্জের সাটুরিয়ার রাইল্লা গ্রামের সেই ঘটনাগুলো আমাদের চ্যানেলে প্রচার করবো ইনশাল্লাহ। তো চলুন লিসেনার্স, কথা না বাড়িয়ে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 16তম এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যায়। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের আরও একটা সত্য ঘটনায়। এবং লিসেনার্স, এই ঘটনাটি আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের 16তম এপিসোডের শেষ ঘটনা হতে যাচ্ছে। এই ঘটনাটি আমাদের দিয়েছেন ঢাকার মিরপুরের বিজয় ভাই। লিসেনার্স, এই যে বিজয় ভাই, উনি কিন্তু বর্তমানে ঢাকা কলেজে স্নাতকে অধ্যয়নরত আছেন। এর পাশাপাশি বিজয় ভাই কিন্তু একটা চাকরির সাথেও যুক্ত আছেন। আর বর্তমানে তার চাকরির সুবাদে উনি এখন চট্টগ্রামে আছেন। সে এখন নাইট ডিউটি করে। লিসেনার্স, ওনার যে চাকরি, এটা ওনার কাছে খুবই পছন্দের একটা চাকরি। এর কারণও আছে, সেটা হলো ওনাকে বেশ কয়েক মাস পর পরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলা যেতে হয়। তো যার কারণে ওনার চাকরির সুবাদে বিভিন্ন মানুষ, নানান ধরনের মানুষের সাথে বিজয় ভাইয়ের পরিচয়। আর যখনই কারোর সাথে পরিচয় হয় তখনই কিন্তু বিজয় ভাই সত্যিকারের ভৌতিক ঘটনা সংগ্রহ করতে ভোলেন না। লিসেনার্স, এই যে বিজয় ভাই, ওনার কিন্তু আর একটা দারুণ শখ আছে। আর সেটা হলো উনি যখনই সময় পায় তখনই বাংলাদেশের বিভিন্ন মসজিদ উনি ভ্রমণ করেন। এটা তার আসলে অন্যতম ভালো লাগার একটা কাজ। আজকে বিজয় ভাইয়ের আমরা দুইটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো এর মাঝে প্রথম যে ঘটনাটি লিসেনার্স, এই ঘটনাটি উনি চট্টগ্রামের স্থানীয় এক চাচার থেকে সংগ্রহ করেছেন। একদিন রাত্রে বিজয় ভাই এবং তার বন্ধু রাজেল, তারা দুজন নাইট ডিউটি করতেছিল। তো এক পর্যায়ে হয় কি, তারা আসলে যেখানে ডিউটি করতেছিল ঠিক তার পাশেই তারা দুজন রাত 3টার দিকে ওনারা সিগারেট খাচ্ছিল। আর তারা আসলে লিসেনার্স যেখানে সিগারেট খাচ্ছিল সেখানে একটা গাব গাছ ছিল। তো তারা দুজন তাদের মতো করে সিগারেট খাচ্ছিল। তো ঠিক তখনই ওই এলাকার একজন স্থানীয় লোক, এবং তার বয়সটা হবে মধ্যবয়স্ক, তো সে সেখান দিয়ে যায়। আর সে তখন এই যে বিজয় ভাই আর রাজেল ভাই, তারা দুজন সিগারেট খাচ্ছিল, তাদের দুজনকে বলে যে তোমরা এখানে সিগারেট খেও না, আর এই জায়গাটা মূলত ভালো না, এখানে তোমরা সিগারেট খেও না, এখান থেকে সরে যাও, অন্য কোনো জায়গায় গিয়ে তোমরা সিগারেট খাও। তো আসলে বিজয় ভাই, ওনার তো এই যে ভৌতিক যে ঘটনা, এগুলো সংগ্রহ করা ওনার একটা নেশা। তো তখন এই বিজয় ভাই, উনি এই যে চাচা, তাকে বলে, উনি আসলে এই চাচাকে বিজয় ভাই চাচা বলে সম্বোধন করে। তো বিজয় ভাই তখন সেই চাচাকে বলে যে চাচা, আপনি এখানকার যে ঘটনাটা বা এই জায়গাটা কেন ভালো না, এটা একটু আমাদের খুলে বলুন। তো চাচা প্রথমে বলতে রাজি হয় না। বিজয় ভাই এবং তার যে বন্ধু রাজেল সহ বাকি যারা ছিল, তখন সবাই এই চাচাকে জোর করতে থাকে। তো এক পর্যায়ে এই যে চাচা, উনি বলতে রাজি হয়। লিসেনার্স, তারা যখন আসলে এই যে ঘটনাগুলো শুনতেছিল বা এই যে চাচা বলতেছিল, তখন কিন্তু রাত ছিল ঠিক 3টা। আপনি একটু কল্পনা করুন, আপনি
একজন মধ্যবয়স্ক মানুষের সাথে রাত 3টার সময় বসে একটা গাব গাছের নিচে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনছেন, তাহলে তখন পরিবেশটা কেমন হতে পারে। তো যাই হোক লিসেনার্স, এই যে গাব গাছ আর যে রাস্তা ছিল, এইখানে নাকি 3টা গলি ছিল, আর এই গলিগুলো ঠিক পাশে ছিল একটা পুকুর। এই কথাগুলো এই যে চাচার মুখ থেকেই বিজয় ভাই এবং তার বন্ধুরা শুনে। তো চাচা বিজয় ভাইদের বলে উনি একদিন রাত্রে, ওনার তো আসলে মেকানিক্সের ব্যবসা ছিল, তো এই কারণে ওনার দোকান বন্ধ করতে করতে প্রায় সময় অনেক রাত হতো। তো একদিন রাত্রে এই চাচা ওনার দোকান বন্ধ করার পর ওই যে গলিগুলো ছিল লিসেনার্স, এই গলিগুলো ক্রস করে উনি ওনার বাসায় যাচ্ছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করে একটা গলির ভিতরে কালো একটা অবয়ব। শুরুর দিকে উনি এটা ভাবে যে এটা আসলে চোর বা অন্য কোনো কিছু কিনা। তো উনি করে কি, উনি একটু সামনের দিকে এগিয়ে যায় যে এত রাত্রে গলির ভিতরে এটাকে। তো উনি যখনই সামনের দিকে যায় তখনই ওনার সামনে মানে বাতাসের মতো করে এই অবয়বটা হাওয়ায় উড়ে যায়। তো উনি তো তখন আসলে বুঝতে পারে যে না, ঘটনাটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা না, আর এখানে যে বা যেটা ছিল এটা স্বাভাবিক কোনো কিছু না। তো যখনই উনি এটা বুঝতে পারে তখনই উনি করে কি, এক দৌড় দেয় এবং এক দৌড়ে ওনার বাসায় চলে যায়। তো পরবর্তীতে উনি ওনার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করে। ওনার স্ত্রী তখন বলে যে আপনার আসলে ওই সময়ে ওই অবয়বটার দিকে এগিয়ে যাওয়া ঠিক হয়নি। তো পরবর্তীতে আসলে এই যে চাচা ওনার সাথে আর কোনো ধরনের সমস্যা হয় না। তো এটা ছিল ওনার সাথে ঘটে যাওয়া ওই যে গলি বা ওই যে গাব গাছ সেখানকার একটা ঘটনা। ওই জায়গাতে লিসেনার্স এই চাচার সাথে ঘটে যায় আরো একটা ভয়ানক ঘটনা। আর সেটা হলো, এই চাচা প্রতিদিনের মতো উনি ওনার দোকান বন্ধ করার পর ওই যে গাব গাছ এবং গলির পাশে যে একটা পুকুর ছিল লিসেনার্স, সেখানে কিন্তু একটা রাস্তাও ছিল। তো ওই রাস্তা ধরে ওই চাচা সে করতেছিল কি, ওই দিন রাত্রে সে তার বাসায় ফিরতেছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করে একটা মহিলা মানুষ পুকুর পাড়ে বসে থালা বাসন ধুচ্ছে। লিসেনার্স তখন কিন্তু রাত ছিল প্রায় 2টা কি 2:30টার মতো। তো এই চাচা একটু অবাক হয় যে এত রাত্রে একজন মহিলা মানুষ এই পুকুর পাড়ে থালা বাসন ধুচ্ছে। তো ওনার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগে। তো উনি প্রথমত এই ভৌতিক যে বিষয়টা এটা উনি কল্পনা করেন না, ওনার এটা খেয়ালও ছিল না। তো উনি করে কি, আর লিসেনার্স তখন কিন্তু একদম জ্যোৎস্না রাত ছিল, সবকিছুই একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তো এই চাচা করে কি, এই যে পুকুরের যে পাড়, এই পাড় ধরে ধরে সামনে একটু এগিয়ে যায়। তো উনি যখন এই মহিলার ঠিক 5 হাত দূরে থাকে তখনই এই চাচা অদ্ভুত একটা বিষয় খেয়াল করে। আর সেটা হলো, ওনার সামনেই এই যে মহিলা রূপী যে অবয়বটা ছিল এটা মনে হয় আস্তে আস্তে উড়ে উড়ে এই যে পুকুর, এই পুকুরের মাঝখানে যাচ্ছে। তো উনি তো লিসেনার্স এটা দেখে মারাত্মক ভয় পায়, এটা কিভাবে সম্ভব। উনি তখনই বুঝতে পারে যে না, এটা কোনো স্বাভাবিক কোনো কিছু না। তো উনি করে কি, পিছনের দিকে আস্তে আস্তে মানে হাঁটতে থাকে। ওনার দৃষ্টি কিন্তু লিসেনার্স তখনও এই যে পুকুরের দিকে আছে, উনি করে কি পিছনের দিকে হাঁটতে থাকে। তো এক পর্যায়ে এই চাচা খেয়াল করে পুকুরের মাঝখানে গিয়ে মনে হচ্ছে শুধু 2টা চোখ নিভু নিভু করতেছে, মানে একবার চোখটা বন্ধ হচ্ছে আবার চোখটা খুলে যাচ্ছে। আর এই যে চোখের যে অবস্থা, এটা ছিল একদম লাল টকটকে, মনে হচ্ছে যে এই চাচার দিকে খুবই রাগ নিয়ে তাকিয়ে আছে। তো এসব কিছু তখন উনি দেখতে পায়, তখন আসলে ওনার যে সেন্সটা লিসেনার্স, এই সেন্স উনি ধরে রাখতে পারে নাই। উনি তখনই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরের দিন সকালবেলা ওই এলাকার স্থানীয় কিছু লোকজন তারা বাজারে যাচ্ছিল, তারা এই যে চাচা ওনাকে আবিষ্কার করে সেখানে পুকুর পাড়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে।
তো তখন যারা আসলে ওনাকে উদ্ধার করে তখন তারা দেখতে পায় এই চাচার মুখ দিয়ে তখন পর্যন্ত সাদা সাদা ফেনার মতো কোনো কিছু বের হচ্ছিল। তো পরবর্তীতে ওনারা তো আসলে এই চাচাকে চিনতে পারে, তো ওনারা করে কি এই চাচার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে ওনার সেন্স ফিরে আসে। তো স্থানীয় একজন কবিরাজ আনা হয় ওনার বাড়িতে। পরবর্তীতে ওনাকে ঝাড়ফুঁক করানোর পরে উনি সুস্থ হন। তো লিসেনার্স, এটাই ছিল ওই চাচার সাথে ঘটে যাওয়া ওই জায়গায় যেখানে বিজয় ভাইরা বসে সিগারেট খাচ্ছিল ওই জায়গার ঘটনা। তো যখন এই চাচা বিজয় ভাইদের ঘটনাগুলো শোনাচ্ছিলেন, ওনারা খুবই খুবই মনোযোগের সহিত এই ঘটনাটা ওনারা এই চাচার মুখ থেকে শুনেছেন। আর তখনও যখন বিজয় ভাইরা ঘটনাটা ওনার মুখ থেকে শুনতেছিলেন লিসেনার্স, তখনও ছিল জ্যোৎস্নার রাত এবং সময়টা ছিল রাত 3টা, হালকা বাতাস ছিল। সেখানে ছিল একটা গাব গাছ, আর রাস্তার আরেক পাশে ছিল লিসেনার্স একটা পুকুর এবং আরেক পাশে ছিল 3টা গলি। তাহলে একটা আবার কল্পনা করুন সেই পরিবেশটা কেমন ছিল। মারাত্মক একটা ভয়ের পরিবেশ ছিল, যেখানে আসলে ভৌতিক ঘটনা শোনার বা বলার জন্য উপযুক্ত একটা স্থান। তো যাই হোক লিসেনার্স, এটা ছিল বিজয় ভাইয়ের চট্টগ্রাম থেকে সংগ্রহ করা একটা ঘটনা। তো এখন আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও বিজয় ভাই তিনি যখন চট্টগ্রামে, এখনো তো উনি আসলে চট্টগ্রামে আছেন, তো এই ঘটনাটি উনি চট্টগ্রামেরই ওনার এক বন্ধুর থেকে সংগ্রহ করেছেন। আর যার থেকে ঘটনাটি সংগ্রহ করেন তার বাড়ি হলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তমপুর গ্রামে। আর এই ঘটনাটি মূলত এই যে রুস্তমপুর গ্রাম, এই গ্রামেরই একজন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো বিজয় ভাইয়ের বন্ধু রাজেল ভাই, উনি ওই গ্রামেরই একজন বাসিন্দা। আর এই ঘটনাটা রাজেল ভাই বিজয় ভাইয়ের সাথে শেয়ার করে এবং বিজয় ভাই আমাদের এই ঘটনাটি দিয়েছেন। আর লিসেনার্স, যে রাজেল ভাই উনি যখন ঘটনাটি বিজয় ভাইয়ের সাথে শেয়ার করে তখনও কিন্তু তারা ওই যে জায়গাটা সেখানে ছিল। ওই চাচার থেকে ঘটনাগুলো শোনার পর রাজেল ভাই বিজয় ভাইকে এই ঘটনাটা শোনায়। তো যাই হোক লিসেনার্স, এই যে রুস্তমপুর গ্রাম, এই গ্রামে একজন মানুষ ছিল আর ওনার নাম ছিল সুফি। তো উনি করতো কি, রাস্তার পাশে পেঁয়াজু, পাকোড়া, মোট কথা রাস্তার পাশে যে ভাজা পোড়াগুলো বিক্রি করা হয়, তো উনি এগুলো বিক্রি করতো, মানে এটা ছিল তার ব্যবসা। তো এই যে সুফি ভাই, উনি যখন তার ব্যবসা শেষ করে রাত্রে যখন বাসায় ফিরতেন, তখন তার বাসা ফেরার যে রাস্তা, এই রাস্তার কোনো একটা জায়গায় বড় একটা লেবু গাছ ছিল। তার বাসায় যেতে তাকে এই লেবু গাছটা ক্রস করতে হতো। লিসেনার্স, উনি কিন্তু এই লেবু গাছের যে পাতাগুলো ছিল, এই পাতাগুলো মাঝে মাঝে ব্যবহার করতেন। তিনি যে পেঁয়াজু বা পাকোড়া যখন এগুলো বানাতেন, তখন কিন্তু এই লেবু গাছের পাতা উনি প্রায় সময় ব্যবহার করতেন। তো যাই হোক, একদিন রাতের বেলা তার বাসায় ফেরার সময় উনি এই যে লেবু গাছটা, এই লেবু গাছের নিচে উনি প্রকৃতির ডাকে সাড়া দেয়। তো তার একটু এমার্জেন্সি ছিল, আর এই কারণে সে সেখানে জল বিয়োগ করে। তো তখন আসলে কিছু হয় না। তো জল বিয়োগ করার পরে সে যখন বাসায় আসে, বাসায় আসার পরে তার স্ত্রীকে সে ডাক দিতে থাকে। তো অনেক জোরে জোরে ডাক দেয়। তো তার স্ত্রী যখন দরজা খুলে লিসেনার্স, তখন আসলে সে কাউকে আর দেখতে পায় না সেখানে। তার স্ত্রী তো অবাক হয়ে যায়, এত রাত্রে ডাক দিল, আমি দরজা খুললাম আর কেউ নাই, এটা কিভাবে সম্ভব? তো তখনই উনি পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকে ডাক দেয় এবং ঘটনাগুলো খুলে বলে। তো এই যে সুফি ভাই, ওনাকে আসলে তখন কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাদের পরিবারের সবাই এবং এলাকাবাসীরা খুবই অবাক হয় যে কি ব্যাপার, এসে ডাক দিল, দরজা খোলার পরে তাকে পাওয়া গেল না, এই লোকটা হঠাৎ করে গায়েব হয়ে যায় কিভাবে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, এরপরেও এই সুফি ভাইয়ের কোনো খোঁজ খবর কেউ পায় না।
তার পরিবারের সবার তো একদম মাথায় আকাশ ভেঙে পড়ে যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে যদি উদা হয়ে যায় বা সে যদি মারা যায় বা তার যদি কোনো ক্ষতি হয় তাহলে তার পরিবার কিভাবে চলবে। তো একদিন হয় কি, হঠাৎ করেই মানে তার হারানোর 7 দিনের দিন হঠাৎ করেই মাগরিব আজানের ঠিক একটু আগে কোন জায়গা থেকে যেন এই সুফি ভাইকে তার পরিবারের সবাই উঠানের ভিতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তো তারা তো তাকে পাওয়ার পর খুবই খুশি হয় এবং তারা অতি দ্রুত এই সুফি ভাইকে ঘরে নিয়ে যায় এবং তাকে যত দ্রুত সম্ভব তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখন লিসেনার্স তার অবস্থা আসলে খুবই খারাপ ছিল, মনে হচ্ছিল যে 7 দিন যাবৎ কোনো কিছু খায় না এবং তাকে দেখে তখন মনে হচ্ছিল যে তার শরীরে কোনো ধরনের কোনো শক্তি নাই। তো অনেক সেবা যত্ন করার পরে লিসেনার্স এই সুফি ভাইয়ের জ্ঞান আসে এবং তার জ্ঞান ফেরার পরে সে কিন্তু খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছিল না। তো তার পরের দিনে এই সুফি ভাইয়ের যখন একটু কথা বলার সক্ষমতা হয় তখন বাড়ির সকলে যখন তাকে আসলে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছিল, আপনি কোথায় ছিলেন, তো তখন এই সুফি ভাই বলে যে উনি যখন 7 দিন আগে রাতের বেলা বাড়িতে আসার পর ওনার স্ত্রীকে ডাকতেছিলেন, ঠিক তখনই একটা লোমশ হাত এসে এই সুফি ভাইকে অনেক জোরে একটা থাপ্পড় দেয় এবং এই থাপ্পড় দেওয়ার পরে সুফি ভাইয়ের আর কিছু মনে থাকে না, সে কোথায় ছিল, কে তাকে নিয়ে গেল, কে তাকে মারলো, এই কথাগুলো সে আসলে পরবর্তীতে বলতে পারে না। তো আস্তে আস্তে সুফি ভাই সুস্থ হয়। স্থানীয় একটা হুজুর আনার পরে হুজুর এই সুফি ভাইকে দেখে বলে যে তুমি যে ওই দিন রাতের বেলা লেবু গাছের নিচে জল বের করছো, এটা তোমার আসলে ঠিক হয় না, কারণ ওইখানে অদৃশ্য জগতের যারা তারা থাকে, তো তারা আসলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে তোমার সাথে এই কাজটা তারা করে। তারা চাইলে তোমার আরো বড় ক্ষতি করতে পারতো বা তারা ভালো, এই কারণে তোমার বড় ধরনের কোনো ক্ষতি করে নাই। তো পরবর্তীতে লিসেনার্স এই যে সুফি ভাই উনি আস্তে আস্তে সুস্থ হয় এবং উনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই ঘটনা নিয়ে পরবর্তীতে ওনার সাথে যে অন্য কোনো ধরনের ঘটনা ঘটা আর কোনো ঘটনা ঘটে নাই। তো লিসেনার্স এটা ছিল ঘটনা। এখানে আমি এর আগের বেশ কয়েকটি এপিসোডে লিসেনার্স একই কথা বলেছিলাম, আর সেটা হলো আমাদের কখনোই উচিত না রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, বিশেষ করে রাতের বেলা কোনো জায়গায় প্রকৃতির ডাকে কোনো সাড়া দেওয়া, এটা আসলে কখনোই উচিত না, কারণ সেখানে পিঁপড়ে বা কোনো অন্য কোনো প্রাণী, টিকটিকি, ইঁদুর, বিড়াল তারা কিন্তু থাকতে পারে। তো আমরা যদি এই যে আমরা প্রকৃতির ডাকে সাড়া দিই, এইটার কারণে তাদের শরীর নাপাক হয় এবং এটা কিন্তু এক ধরনের জুলুম। আর অশরীরী যে বিষয়টা তারা কিন্তু অবশ্যই থাকে, আমরা দেখতে পাই না, এটা কখনোই করা উচিত না, দিনের বেলা হোক বা রাতের বেলা হোক। রাতের বেলা যদি আমি বললাম আপনাদের একান্তই প্রয়োজন হয় তাহলে আপনাদের উচিত হবে নির্দিষ্ট দোয়া দরুদ বা সূরা কালাম পড়ার পরে তারপরে যে কাজ সেগুলো আপনারা করতে পারেন, তবে না করাই ভালো। তো লিসেনার্স কেমন লাগলো আমাদের আজকের ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবার রাত থার্সডে নাইটের 16তম এপিসোডের ঘটনাগুলো? আমি আশা করি লিসেনার্স এই ঘটনাগুলো আপনাদের বেশ ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের ভয়ের যে শিহরণ সেটা জাগাতে সক্ষম হয়েছে। তো লিসেনার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। আপনারা ঘটনা পাঠাবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে, আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া আছে। তো আজ এই পর্যন্ত লিসেনার্স, পরবর্তীতে আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের এপিসোডগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।